আমাদের সকলের প্রিয় সোনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে বৈদেহী। বৈদেহী গল্পটি আমাদের প্রিয় বন্ধু রাখি হালদারের লেখা। সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ। সূত্রধর দেবাশ্রিতা বসু ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে স্বাগতা মুখার্জি, অভিরূপ ভট্টাচার্য, রনিতা দেবনাথ। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। শীতের সন্ধ্যা নেমেছে শহরের প্রান্তের কফি শপটাতে। ছোট নীল আলোয় ডুবে থাকা ক্যাফেটাকে দেখাচ্ছে অন্ধকার সমুদ্রের মধ্যে ছোট্ট জাহাজের মতো। ক্যাফেতে আজ প্রায় কেউ নেই বললেই চলে। ক্যাফের এক কোণে আলো আঁধারির খেলায় বসে আছে ধ্রুবতারা। ঝমঝম করে নামলো শীতের বৃষ্টি। গুঁড়ো গুঁড়ো বৃষ্টির জল ছবি এঁকে দিচ্ছিল ক্যাফের কাঁচের দরজায়। ধ্রুবতারা দূরে রাস্তার আলোর দিকে তাকিয়েছিল। হঠাৎ লোডশেডিং হয়ে পুরো শহরটা জুড়ে অন্ধকারে তলিয়ে গেল। শুধু ক্যাফেটার নীল আলো টিম টিম করে জ্বলছে। হঠাৎ একটা অজানা সুন্দর গন্ধ ধ্রুবতারার ইন্দ্রিয় মাদকতায় পরিপূর্ণ করে দিল। গুড ইভিনিং, ধ্রুবতারা, রাইট? ধ্রুবতারা সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক ওর দিকে হাত বাড়িয়ে দিল। নমস্কার, আমি সম্রাট সেন। ধ্রুবতারাও হাত বাড়িয়ে দিল। দুজনে মুখোমুখি বসল। আপনি অনেকক্ষণ আগে এসেছেন, তাই না? আই এম ভেরি ভেরি সরি। আপনাকে এভাবে অপেক্ষা করানোটা আমার সত্যি খুব অন্যায় হয়েছে। না না, আমি তো বেশিক্ষণ আসিনি। তাছাড়া আমার বসে থাকতে ভালোই লাগছিল। তাহলে কফি অর্ডার করি। ক্যাফে থেকে রাত 9টায় বেরোলো ধ্রুবতারা। এখন সম্রাট সেন বাইপাস থেকে দ্রুত গতিতে গাড়ি ছোটাচ্ছে। গাড়ির ভেতরটা নীল আলোয় ডুবে আছে। সম্রাটের পাশে বসে ধ্রুবতারা। গাড়ির আয়নার কালো শাড়িতে ওকে আজ ভীষণ মায়াবী লাগছে। সম্রাটের পাশে বসে ধ্রুবতারার পুরো পৃথিবীটাকেই বড় অচেনা লাগছে। সেই গন্ধটা যেন তাকে আচ্ছন্ন করে রেখেছে। গাড়ির জানলার পাশে ছুটে চলা চেনা শহরটা যেন হারিয়ে গেছে। তার মনে হচ্ছে সে যেন কোনো এক প্রাচীন নগরীতে এসে পড়েছে। মনে হচ্ছে যেন বৃষ্টির মধ্যেও কোনো মরুভূমির বালি হাওয়া তার কানে কি একটা ফিসফিসিয়ে বলে চলেছে। সম্রাট ধ্রুবতারাকে তাদের অ্যাপার্টমেন্টের দরজায় নামিয়ে দিল। ওকে, আজ আসি তাহলে। গুড বাই। গুড নাইট। ধ্রুবতারা বাড়ি ফিরে অনেকক্ষণ আয়নায় নিজেকে দেখল, তারপর ঘুমিয়ে পড়ল। পাতলা ছেঁড়া ছেঁড়া ঘুমের মধ্যে যেন কোনো প্রাচীন শহরের গলিতে ঘুরে বেড়াতে থাকলো। কয়েক মাস পর সকালবেলা অনুভাদেবী কফি নিয়ে ধ্রুবতারাকে ডাকল। তারা, তারা, এই নে তোর কফি। কিরে, কেমন লাগলো? কি ঠিক করলি? আমার তরফ থেকে হ্যাঁ। সত্যি? হ্যাঁ, আমি রাজি মা। যাক, আমি নিশ্চিন্ত। উঠি, বাজারে যাব। আজ দুপুরে মাংস রাঁধবো। তুই বরং ঘুমিয়ে নে আর একটু। অনুভাদেবী আজ দারুণ খুশি। গত 6 বছরে এত খুশি তিনি কোনোদিনও হননি। ধ্রুবতারা অনুভাদেবীর একমাত্র মেয়ে। তাকে দেখতে বেশ গোলগাল, ফর্সা, আলগা মুখশ্রী। 5 বছর আগেই ধ্রুবতারার বাবা তাকে বিয়ে দেন অনিকেতের সঙ্গে। অনিকেত লাবার্ড ব্যাংকের ম্যানেজার। এই চাকরির সুবাদেই ধ্রুবতারার বাবা এক প্রকার জোর করেই তার সঙ্গে অনিকেতের বিয়ে দিয়েছিলেন।
তাই প্রথম দিকে অনিকেতকে সে মেনে নিতে পারেনি। অনিকেতের কিন্তু চেহারা মন্দ ছিল না, একটু মোটা হয়ে গেছিল, তাই অনিকেত লম্বা চওড়া ফর্সা হওয়া সত্ত্বেও তার অনিকেতকে দেখলেই একটা দৈত্যের কথাই মনে পড়তো। অনিকেতের সামনের চুলটাও একটু পাতলা হয়ে গেছিল, তাই প্রথম দিক থেকেই অনিকেতকে ধ্রুবতারার একটুও ভালো লাগেনি। অথচ বাবা কোনো কথাই শোনেনি, জোর করে বিয়েটা দিয়ে দিল তার। তাই ধ্রুবতারাকে অনিকেত ভালোবাসলেও সে কিন্তু প্রথম থেকেই অনিকেতকে দূরে ঠেলে দিয়েছিল। অবশ্য তারপরেই ধ্রুবতারা অনিকেতকে ধীরে ধীরে মানিয়ে নিতে চেষ্টা করছিল, কিন্তু সে বড় দেরি করে ফেলেছিল। ততদিনে অনিকেতের জীবনে অন্যজন পাকা জায়গা করে নিয়েছিল। বিয়ের 2.5 বছরের ভাগ ঘটল ধ্রুবতারার জীবনে। সম্রাট, কালো নাক, বাদামি রং, সুন্দর চেহারা, বেশ মুগ্ধ হয়েছিল ধ্রুবতারা। কিন্তু এসব কিছু নয়, সম্রাটের বলা কথাগুলোই তাকে মুগ্ধ করেছিল। এরপরই আর দেরি হয়নি। সম্রাট অনুষ্ঠান করে বিয়ে করতে রাজি ছিল না। একদিন সন্ধ্যায় বাড়িতে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল ধ্রুবতারা। সম্রাটের আর একটা শর্ত ছিল, ধ্রুবতারাকে এই শহর ছাড়তে হবে। এটা ওর কাছে ছিল বিশাল আনন্দের। এই শহরে কিবার আছে ধ্রুবতারা? সকালে সে উঠে দেখল উপত্যকার মেঘ জানালার কাছে খেলা করে চলেছে। চারিদিকে অদ্ভুত নির্জনতা। কফির কাপ নিয়ে ধ্রুবতারা বাড়ির বাগানে বেরিয়ে গেল। বাড়িটা ব্রিটিশ আমলে তৈরি, চারিদিকে ফুলের বাগান, পাহাড়ের প্রান্তে বাড়িটা। বহুদূর পর্যন্ত অন্য কোনো বাড়ি নেই। যতদূর চোখ যায় পাইনের বন। গত রাতে অন্ধকারে যখন বাড়িতে এসে পৌঁছেছিল তখন কিছুই বুঝতে পারেনি সে। সম্রাট ধ্রুবতারাকে তার ঘরে পৌঁছে দিয়ে নিজের ঘরে চলে গেছিল। রাতে নতুন জায়গায় ভালো করে ঘুম আসেনি তার। ঘুম ভাঙতেই তাই বেশ বেলা হয়ে গেছিল। ততক্ষণে সম্রাট বেরিয়ে গেছিল। ধ্রুবতারা মনের আনন্দে ঘুরে বেড়াতে থাকে। সম্রাট কথা রেখেছেন, না আর 5টা পুরুষের মতো নয় সে। বিয়ের আগের কথা মনে পড়ল ওর। আপনাকে খুব সুন্দর লাগছে। তাই? আচ্ছা, আপনাদের কাছে একজন নারী মানে শুধুই শরীর, তাই না? আপনাদের মধ্যে আমি পড়লে ভালোই হতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তা নই। মানে? বাদ দিন, আপনি বলুন। আপনার ক্ষেত্রে নারী পুরুষের সম্পর্কতে শরীরটা ইম্পর্টেন্ট নয়, তাই তো? না, আমার পছন্দ নয় ব্যাপারটা। আপনি তাহলে শরীরী প্রেম নয়, অশরীরী প্রেম পছন্দ করেন, ঠিক তো? যদি বলি তাই? আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ এই অপশনটাই আমার পক্ষে বেশি সুবিধার। কি করে বুঝবো আপনি সত্যি কথা বলছেন? বিয়ে করে যাচাই করে নিন, কথা দিচ্ছি ঠকবেন না। সত্যিই সম্রাট কথা রেখেছে। বিয়ে করে একটুও ঠকেনি ধ্রুবতারা। সারাটা দিন সে একা কাটালো। পাহাড়ের মাথার সূর্যটা হারিয়ে গেল। এখন চাঁদ ঘেরা বাড়িটার জানলায় দাঁড়িয়ে ধ্রুবতারা কেমন যেন ভয় করতে লাগলো। নির্জনতা যেন তার গলা চেপে ধরেছে। সম্রাট পিছন থেকে এসে ডাকার আগেই সে বুঝে গেল সম্রাট এসেছে। এখন আর ওর দেখতে লাগে না। অদ্ভুত সুন্দর গন্ধ যা সম্রাট এলেই পাওয়া যায়। ধ্রুবতারার ইন্দ্রিয়গুলো যেন আবিষ্ট হয়ে যায় এই গন্ধে। আপনার জন্য কেক বানিয়েছি। সরি, আমি সন্ধ্যার পর কিছুই খাই না। আমি কিন্তু সারাদিন ধরে আপনার কথা ভেবেই বানিয়েছি। বুঝতে পারছি, আমি ভীষণভাবে দুঃখিত।
কিন্তু আর কোনোদিনও আমার জন্য কিছু বানাবেন না। আচ্ছা, আপনি কি পারফিউম ব্যবহার করেন? আমি আমি কোনো পারফিউমই ব্যবহার করি না। এমনভাবেই প্রত্যেকটা দিন যাচ্ছিল ধ্রুবতারার। যতই চেষ্টা করত সকালে উঠতে, ততই তার ঘুম ভাঙতে দেরি হচ্ছিল। তার ঘুম ভাঙার আগেই সম্রাট চলে যেত, ফিরত সন্ধ্যায়। একদিনও এই নিয়মের ভঙ্গ হয়নি। কিন্তু তা বলে সম্রাট তাকে অসুখী রাখেনি। সন্ধ্যায় নতুন বউকে নিয়ে ঘুরতে গেছে, নেকলেস থেকে প্রসাধনী, দামি শাড়ি কিনে উপহার দিয়েছে স্ত্রীকে। কিন্তু ধ্রুবতারা কেন জানি না খুশি হতে পারছে না। সে যা চেয়েছিল সম্রাট সবই তো দিচ্ছে। নিজের মতো করে থাকার স্বাধীনতা দিয়েছে, কোনো বিষয় জোর করেনি। কিন্তু ওর কি হচ্ছে? ও কেন সম্রাটের প্রতি এত আকর্ষণ অনুভব করছে? সেদিন সন্ধ্যায় সম্রাট ফিরে এলে। আমার এখানে বড় নির্জন লাগে, বড় একা লাগে। ভালোই তো, তুমিই তো বলেছিলে তোমার লোকজন বিশেষ পছন্দ নয়। হ্যাঁ, তাই তো, আমি তো বলেছিলাম। সম্রাট এত কম কথা বলে যে ধ্রুবতারা কি বলবে বুঝতে পারে না। আলাপ জমে না তাদের। নির্জন দুপুরে সেদিন ও বাড়িতে ঘুরছিল। সম্রাটের বেডরুমের কাছে এসে ধ্রুবতারা ওর বেডরুমে ঢুকে গেল। বেডরুমের ভিতরে সম্রাটের গায়ের গন্ধটা যেন ঘুরে বেড়াচ্ছে। বিশাল পালঙ্কের উপরে সাদা চাদর, বালিশ সব সাদা। হঠাৎ কি যেন হয়ে গেল ওর। তন্ন তন্ন করে সম্রাটের বেডরুম, বাথরুমে খুঁজতে লাগলো গন্ধটার উৎস। না, কোথাও কিছু নেই। সম্রাটের ওয়ার্ড্রোবে ওর পরার পোশাক ছাড়া ঘরটা সম্পূর্ণ ফাঁকা। বাথরুমে একটা সাবানের টুকরো পর্যন্ত নেই। আজ ধ্রুবতারা সন্ধ্যায় সম্রাট আসার অনেক আগেই সাজতে বসে যায়, কিন্তু কিছুতেই সাজটা মনের মতো হয় না। উপত্যকায় ম্লান সন্ধ্যা নামে। ধ্রুবতারা শরীরে জড়িয়ে নেয় গাঢ় হলুদ রঙের শাড়ি, কপালে ছোট্ট হলুদ টিপ। সম্রাট এলে ও সম্রাটের পাশে বসে তার হাতের উপর হাত রাখে। সম্রাট হাসে। ধ্রুবতারা, এখানে ভালো লাগছে তো তোমার? ভীষণ, কিন্তু কেমন যেন ভয় করছে। ভয়? না না, ওসব কিছু না। আর কিসের ভয়? আচ্ছা, তোমার কাছে এলে নিজেকে এমন নেশাগ্রস্ত লাগে কেন? ওসব তোমার মনের ভুল। বললে না তো আমাকে কেমন লাগছে? প্রতিদিন তোমাকে খুব সুন্দর লাগে। যেদিনই তোমার সাথে দেখা হয়েছে তোমাকে সুন্দর করে সাজগোজেতেই দেখেছি। প্রতিদিনই? হুম। কিন্তু তুমি অশরীরী সম্পর্কে শরীরকে এত সুন্দর করে সাজাও কেন? এরকম করে কেউ বলে? উম, তুমি দুঃখ পেলে তাই না? এক্সট্রিমলি সরি। আমি কিন্তু তোমাকে আঘাত করতে চাইনি, বিশ্বাস করো। শুধু তোমাকে জানতে চেয়েছিলাম। এখন প্রতিদিনই ধ্রুবতারা সন্ধ্যায় সম্রাটের পাশে বসে। তার শারীরিক সান্নিধ্যে মাতোয়ারা হতে থাকে। যতবারই সে স্পর্শ করে সম্রাটকে, ততবারই তার মনে হয় সে হারিয়ে যাচ্ছে কোনো এক সুপ্রাচীন সভ্যতায়। মরুভূমির বালিয়াড়ির ভিতর সারাদিন ধ্রুবতারা ভাবে, কেন সম্রাটের কাছে গেলে এমনটা হয়? সে প্রতিদিন নিজেকে বিলিয়ে দিতে চায় সম্রাটের কাছে, কিন্তু সম্রাটের দিক থেকে তেমন কোনো আগ্রহ দেখা যায় না, যেন কিসের অপেক্ষায় সে আছে। আজকে ধ্রুবতারা ঘুমায়নি। কাঁচের জানলার বাইরের লাল রঙের চাঁদ নিঝুম হয়ে আছে। আজকে সন্ধ্যা থেকেই বৃষ্টি নেমেছে। ও সম্রাটের ঘরের দরজায় টোকা দিল। হুম, দরজা খোলা আছে, ভিতরে এসো।
এ কি, এত রাতে তুমি তুমি কি ভয় পেয়েছো? না, ভয় নয়, তোমার জন্যই এসেছি। খুব ভালো। সম্রাট 2 হাত দিয়ে ওকে কাছে টেনে নিল, তারপর বিছানায় শুইয়ে দিল। ধ্রুবতারার 2 চোখ বন্ধ হয়ে আসলো। সম্রাট তাকে বুকে জড়িয়ে নিল। কিন্তু এ কি, ধ্রুবতারার মনে হলো এ কোথায় সে চলে এসেছে? চারিদিকে এসব কি? চোখ খুলল, কিন্তু কোথায় সে আছে? চারিদিকে দেওয়াল। সেই অদ্ভুত গন্ধটা আরো তীব্র হয়েছে। ধ্রুবতারা চিৎকার করে উঠল। তুমি কোথায়? আমি তো তোমার সঙ্গেই রয়েছি। এ কোথায় আমাকে এনেছো সম্রাট? ভয়ে ধ্রুবতারার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এ তো মনে হয় কোনো সমাধি স্থান। কাঠের বক্সের মধ্যে শুয়ে আছে। চারিদিকে সব কি সোনা হিরে মূল্যবান বস্তু ছড়ানো ছিটানো। আমি আমি এখান থেকে বেরোতে চাই। না, এখান থেকে তো তুমি যেতে পারবে না। আমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি শরীরটা দেখতে পাচ্ছ না? তাতে ভয়ের কি আছে? তুমি তো অশরীরী প্রেমই চেয়েছিলে, তাই না? আমাকে আমাকে এখান থেকে মুক্তি দাও সম্রাট। এখানে খারাপ কি? ভালোই থাকবে এখানে। তোমারও তোমারও অভ্যাস হয়ে যাবে। আমি আমি মরে যাব। আমাকে আমাকে মুক্তি দাও সম্রাট। তাতে কি হয়েছে? ও তো শুধু দেহের ব্যাপার। তাতে তোমার ভোগ স্পৃহা যাবে না। তুমি কি মনে করো ভোগ অতৃপ্তি এ শুধু দেহের? না, অতৃপ্তি শুধু দেহের নয়, অতৃপ্তি আমাদের মনের। অতৃপ্তির শিকড় আত্মা পর্যন্ত ছুঁয়ে আছে। তুমি থাকো এখানে, আমি তোমায় অশরীরী প্রেমের স্বাদ দেব। আমি তো এখানে বহু বছর আছি। অনেক ধন্যবাদ শ্রোতা হিসাবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।